দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। আর শুরুতে যাচ্ছে রাজধানীর চকবাজারে। সেখানে রাজধানীর চকবাজারে আগুন লেগেছে। রাজধানীর চকবাজারে চুরির দোকানে আগুন লাগলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনার কাছে জানতে চাই এই কিভাবে আগুনের সূত্রপাত হলো আর এখনকার আগুনের সর্বশেষ পরিস্থিতি কি? জি তন্ময়, আমি রয়েছি চকবাজার বড় কাটরা এলাকা, অর্থাৎ চকবাজারে এর আগে যে চুরিহাটটা যে আগুনের ঘটনা ঘটেছিল তার পাশেই এই একটি মার্কেট। এখানে আসলে এই চুরির দোকান বলতে আসলে জরির দোকান, অর্থাৎ বিয়ে শাদিতে বা বিভিন্ন অনুষ্ঠানে যে বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয় সেই দোকানে আগুন লেগেছে। এবং আপনি দেখছেন যে আগুনের ঘটেছে, আমরা যতটুকু জেনেছি 11:30টার দিকে আগুনটা লাগে। এর পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের একে একে 4টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা শেষ মুহূর্তে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, আমরা সবশেষ জানতে পেরেছি। এবং আসলে সবশেষ এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও যেই দোকানটিতে আগুন লেগেছে তার আশেপাশে দোকানগুলোতে তারা পানি ছিটিয়ে আরও নিশ্চিত হতে চাচ্ছে যে আগুনে কোথাও কোনো আগুনের শিখা কোথাও আছে কিনা, বা আসলে আগুনের যাতে করে আসলে আগুন পরবর্তীতে আবার আগুন জ্বলে ওঠার মতো কোনো বিষয় আছে কিনা এই বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এবং পাশাপাশি তারা সব জায়গাতেই আসলে আগুন নিয়ন্ত্রণের পরবর্তীতে তারা নিশ্চিত হওয়ার জন্য পানি ছিটাচ্ছে। আপনি দেখছেন যে এখানে যেই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে আসলে তাদের একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, আমরা একটু নিশ্চিত হতে চাই আগুনের অবস্থা কি, নিয়ন্ত্রণ। আমরা একটু লাইভে রয়েছি, যদি একটু ভিতরে যান আপনি। আগুন নিয়ন্ত্রণে কিনা? আগুন নিয়ন্ত্রণে জি তন্ময়, শুনলেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে। তো ওনারা সবশেষ যে আগুনের কোথাও আর কোনো সমস্যা রয়েছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্যই আসলে এখন তারা এই দোকানের চারপাশে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেগুলোতে পানি ছিটাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে চকবাজার থেকে সবশেষ। তন্ময়। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চকবাজার থেকে যুক্ত হয়ে সেখানকার আগুনের পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। টিকিট ও ফ্লাইটের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি সহ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সৌদি গমনিচ্ছু প্রবাসী কর্মীরা। মঙ্গলবার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ, আর বাংলাদেশ বিমানকেও 1 অক্টোবর থেকে সপ্তাহে 8টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ফ্লাইটের দাবিতে সোমবার বাংলাদেশ বিমানের সামনে বিক্ষোভের পর মঙ্গলবার ফের কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করলে এলাকা জুড়ে অচল অবস্থার সৃষ্টি হয়। অবশ্য পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। টিকিট কেটেও জরুরি প্রয়োজনে সময় মতো সৌদি ফিরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন গমনিচ্ছুরা। আমরা আপ ডাউন টিকিট নিয়ে আসছি, কিন্তু আমগো টিকিট দিছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। নির্দিষ্ট সময়ে ফিরতে না পারলে চাকরি হারানো, ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়া সহ নানা রকম শঙ্কায় রয়েছেন ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা। আমরা আজ 7-8 মাস বাংলাদেশে আছি, আমরা কিন্তু খুব অসহায়, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অসুবিধায় আছি। কর্মস্থলে পাঠানোর জন্য আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। আন্দোলনের মুখে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, চলতি মাসেই 4টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তারা। বেশ কিছু ফ্লাইটের জন্য আমরা অ্যাপ্রুভাল করেছি, টাইম টু টাইম এগুলো অ্যাপ্রুভাল হলে আমরা এটা রিলিজ করতে শুরু করব। এখন আমাদের 4টা ফ্লাইট যাচ্ছে। 4টা? জি। এটা হচ্ছে 23, দেন 24, দেন 27, দেন 30। সৌদি সরকার এরই মধ্যে বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এজন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জানান। সৌদি কর্তৃপক্ষ বিমানকে অক্টোবরের 1 তারিখ থেকে কমার্শিয়াল ফ্লাইট চালু করার অনুমতি দিয়েছে। প্রতি সপ্তাহে 8টা করে কমার্শিয়াল ফ্লাইট যাবে। যারা আগে টিকিট নিয়ে বাংলাদেশে আসছে তাদেরকে আগে দেওয়া হবে। কাজে আমার প্রবাসী ভাইদের বুঝতে হবে যে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই। সৌদি এয়ারলাইন্সকে বাংলাদেশ অনুমতি দিলেও বাংলাদেশ বিমানকে সৌদি আরব ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে সংকটে পড়েন প্রবাসীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।
করোনার ছোবলে গেল 5 মাসে প্রায় 3000 কোটি টাকা লোকসান গুনেছে বাংলাদেশ বিমান। স্বল্প পরিসরে বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইট পরিচালনার মাধ্যমে অল্প স্বল্প আয় হলেও মাসে নিট খরচ গুনতে হচ্ছে 628 কোটি টাকা। এমনকি নতুন করে ঋণ নিয়ে পুরাতন ঋণের কিস্তি শোধ করেছে এই সংস্থাটি। আর এই অবস্থা চলতে থাকলে সামনে আরো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন। লাকমিনা জেসমিন সোমার আরো একটি রিপোর্ট। করোনার ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। সারা বিশ্বে বিমান চলাচল কমেছে 80%। জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে বাংলাদেশ বিমান কিছু ফ্লাইট পরিচালনা করলেও আয়ের পরিমাণ খরচের তুলনায় ঢের কম। বিমান কর্তৃপক্ষ জানায় প্রতি মাসে প্রতিষ্ঠানটির নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। এর মধ্যে স্থায়ী পরিচালন ব্যয় 203 কোটি টাকা, ঋণের কিস্তি 61 কোটি টাকা, উড়োজাহাজ ভাড়া 98 কোটি টাকা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় 266 কোটি টাকা। সে হিসেবে গেল 5 মাসে আয় হোক বা না হোক খরচ গুনতে হয়েছে অন্তত 3000 কোটি টাকা। আমাদের তো এখন চলতে হচ্ছে ঋণ করে। আমরা যে এয়ারক্রাফট কিনেছি তার ব্যাংক লোনের কিস্তি আছে, তারপরে ইন্স্যুরেন্সের খরচ আছে, মেনটেনেন্সের খরচ আছে, এগুলো আমাকে পে করতেই হচ্ছে। তার উপরে যদি এখন আমার অপারেটিং লসই হয়। বিমান কর্তৃপক্ষের আশঙ্কা বিশ্বব্যাপী পর্যটন খাত চালু না হলে এভিয়েশন খাতে আরো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে। অন্য যেখানে বসায় রাখলে কোনো খরচ নেই, কিন্তু এভিয়েশন সেক্টরে আপনার যে ইকুইপমেন্টগুলো আমাকে প্রিজার্ভ করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে, এটার যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পেমেন্ট আছে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবগুলো পেমেন্ট আমাকে করে যেতে হচ্ছে। ফলে সিচুয়েশনটা তো আসলে এভিয়েশন সেক্টরের জন্য ভয়াবহ। গেল জুলাই আগস্টে 21টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে 235 কোটি টাকা আয়ের বিপরীতে বিমান কর্তৃপক্ষের অপারেটিং লস গুনতে হয়েছে 257 কোটি টাকা। পুরাতন ঋণের কিস্তি টানতে সরকারি ব্যাংক থেকে নতুন করে আরও 1000 কোটি টাকা ঋণ নিয়েছে সংস্থাটি। করোনাকালে কিছু চার্টার্ড ফ্লাইট এবং কার্গো পরিবহনের মাধ্যমে অল্প স্বল্প আয় হলেও তা খরচের তুলনায় অতি নগণ্য। আছে ঋণের বোঝাও। এমন পরিস্থিতিতে ঠিক কবে নাগাদ এই সংস্থাটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে সেটি এখন দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে। এদিকে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নূরের বিরুদ্ধে করা মামলায় পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। সৈয়দ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। সমাবেশের এক পর্যায়ে নূর সহ গ্রেফতার হন দলের 6 নেতাকর্মী। রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। পুলিশি হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে আসে পুলিশি বাধা। পরে পুলিশের অনুমতি নিয়েই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা। পুলিশের ছদ্মবেশে সেই হাতুড়ি বাহিনীরা আমাদের উপর হামলা করেছিল, এদেরকে চিহ্নিত করতে হবে। আর কোন সহযোগিতাকে যদি রড হকি স্টিক দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানেও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। তবে ঢাকা মহানগর পুলিশ বলছে, নূরের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। অভিযোগটা গুরুতর, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। আমরা এটা সিরিয়াসলি তদন্ত করব। মামলা হওয়ায় পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। আমাদের সবাই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেগুলো পুলিশ অ্যাড্রেস করবে। নূর সহ আগের মামলার 6 আসামির বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে গণফোরাম। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া এসব দাবি করেন। প্রয়োজনে নূর সহ আন্দোলনরত সব নেতাদের আইনি সহায়তা প্রদান করবেন বলেও জানান তারা। বিবৃতিতে গণফোরামের এই শীর্ষ 2 নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের একটি বিশেষ অঙ্গ সংগঠনের মহিলা কর্মীদের দিয়ে মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে।
সরকারকে এই রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানানো হয় বিবৃতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মহামারী চলাকালে ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা যাবে না। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের সাথে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। জাতিসংঘের ৭৫তম অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। আর জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল অধিবেশন হচ্ছে এবার। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল অধিবেশনের আয়োজন করেছে জাতিসংঘ। এতে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জাতিসংঘকে দুর্বল করতে দেয়া যাবে না। সার্বিক মানব কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিসংঘকে সত্যিকারের কার্যকর একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়তে হবে। We must not allow our geopolitical rivalries to weaken the UN. করোনা মহামারীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও উন্নয়নশীল উভয় দেশেরই জাতিসংঘকে আগের চেয়ে বেশি প্রয়োজন। Both developed and developing nations need the UN more than ever. It has shown us that and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। In history that made us regroup to change the course of human civilization, UN at 75 presents another such moment. Let us seize this moment. বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বাবু কামরুজ্জামান, নিউজ 24। জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল সম্মেলন ও বাংলাদেশের লক্ষ্য নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাতিসংঘের মাধ্যমেই আন্তর্জাতিক যে সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে আর সেগুলো যেন সমাধানের একটা পথ খুঁজে পায়। আমরা জানি যে জাতিসংঘের অনেক হয়তো ক্রিটিসিজম আছে, কিন্তু জাতিসংঘ যে সদস্যরা আছে অর্থাৎ আমরাই আসলে ঠিক করে দিতে পারি জাতিসংঘের যে আমরা গত ৭৫ বছরে যে শর্টকামিংস গুলো দেখেছি, সেটা নিরাপত্তা পরিষদেই হোক বা অন্যান্য যে মেকানিজম গুলো আছে সেখানেই হোক, সেগুলোর ব্যাপারে আমাদের আরো কিছু চাওয়া আছে অবশ্যই। তবে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরা এবং বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা, এবং অনেকেই জানতে চায় যে বাংলাদেশের যে কোভিড নিয়ন্ত্রণের সাফল্য এবং অন্যান্য, যেমন আমরা ইতিমধ্যে জাতিসংঘের যে পিসকিপিং অপারেশন আছে আমরা সেখানে প্রথম স্থান অধিকার করেছি অতি রিসেন্টলি। আমাদের অর্জন অনেক আছে, সেগুলো আমরা অন্যদেরকে জানাতে চাই এবং তার মাধ্যমে অন্যরাও আমাদের থেকে হয়তো অনুপ্রাণিত হবে এবং আমাদের থেকে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ বিশ্ব নেতারা ভিডিও বার্তায় এই সম্মেলনে অংশ নেয়। ভার্চুয়ালে হওয়ায় এবারের সম্মেলনে হচ্ছে না কোনো সাইডলাইন বৈঠক। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। কোভিড-19 মহামারীর কারণে ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশ থেকে এবছর অংশ নিচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে 15 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হয়েছে 22 সেপ্টেম্বর সোমবার থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের সম্প্রীতি বজায় রাখতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
for world leaders to commit to international cooperation. সম্মেলনে সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে অংশগ্রহণ না করলেও তারা ভার্চুয়ালি তাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন। তবে এবারের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিচ্ছেন না বলে বেশ আগেই জানিয়ে দিয়েছেন। এদিকে করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে চীনা সরকার স্বচ্ছ ধারণা দেয়নি বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের বিরোধিতা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভিডিও বার্তায় তিনি জানান, কোনো দেশেরই বৈশ্বিক আধিপত্য বিস্তার করা, অন্যের ভাগ্য নিয়ন্ত্রণ করা বা উন্নয়নের সুবিধাগুলি নিজের কাছে রাখার অধিকার নেই। এছাড়া সম্মেলনে ভিডিও বার্তা পাঠিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রুনেই এর প্রধানমন্ত্রী হাসান আল বলকিয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল হবার কারণে এবারের অধিবেশনে থাকছে না কোনো সাইডলাইন বৈঠক। নাহিদ সিহান, নিউজ 24। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। এমন অবস্থায় সরকার ও জনস্বাস্থ্যবিদরা বলছেন, শীতের সময় করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বা দ্বিতীয় ঢেউ আসতে পারে। এমন বাস্তবতায় জাতীয় কারিগরি কমিটি ভাইরাসটির প্রতিরোধ এবং চিকিৎসার ব্যাপারে একটি রোড ম্যাপ তৈরি করতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে জনস্বাস্থ্যবিদরা বলছেন, শীত সংক্রমণ ঠেকাতে চাই জোরালো প্রস্তুতি। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে এখন করোনা সংক্রমণের হার কমতির দিকে, কিন্তু এখনো ঝুঁকিতে আছে দেশ। বর্তমানে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার গড়ে 12 থেকে 15% মধ্যে ওঠানামা করছে। এই হার 5% নামিয়ে আনতে পারলে করোনা নিয়ন্ত্রণে বলা যাবে। ইউরোপের অনেক দেশে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশে করোনার প্রথম ধাক্কা বা ঢেউ এখনো শেষ হয়নি। এরই মধ্যে দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার এক বক্তব্যে শীতকালে করোনা সংক্রমণের হার বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও এমন আশঙ্কা করছেন। শীতকালে যেহেতু এটা একটু প্রকোপটা বেশি থাকে, সেই জন্য শীতকালে এই ধরনের বিশেষ করে কোভিড-19 রোগের প্রকোপটা বেড়ে যেতে পারে। দেশে করোনায় মৃত্যু 5,000 ও শনাক্তের সংখ্যা 3.5 লাখ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্যের কারণে আসছে শীতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। মাস্ক পরতে হবে ঠিক মতো, হাত ধুতে হবে, তারপরে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। আর যদি না করি তাহলে যে অর্জনটুকু আমরা করেছি সেটা তো নষ্ট হবেই, আবার সংক্রমণের হার বাড়বে। মার্চে প্রথম যখন সংক্রমণ দেখা দেয় তখন তা মোকাবিলায় লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছিল। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সেই অবস্থা যেন না আসে সেজন্য হাসপাতাল প্রস্তুত রাখতে হবে। রিস্ক কমিউনিকেশন, কমিউনিটি এনগেজমেন্ট, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, এইটা সামনে আমাদের আবার যখন সংক্রমণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে এইগুলা কিন্তু খুব বেশি করে জোর দিতে হবে। করোনা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা সাময়িক সংকোচন করা হলেও পুরোপুরি বন্ধ না করতে সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ঢেউ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে 7 দিনের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি আরও জানান, অর্থনীতি সচল রেখে করোনা মোকাবেলা করা হবে। সেটার জন্য প্রিসাইজলি সবাই মেনে চলে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের অধিক্ষেত্রের অফিস আদালত বা ইনস্টিটিউশনগুলো কিভাবে চালাবে তারা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমরা 7 দিন সময় দিয়ে দিচ্ছি, 7-8 দিন, 7 থেকে 10 দিন তারা একটা ওয়ার্ক প্ল্যান রেডি করবে। দেশের সক্ষমতাকে অবহেলায় ঠেলে অন্যের ব্যবসায়িক উদ্দেশ্যই গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়নি সরকার। সংস্থাটির প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই অভিযোগ করেছেন। বলেছেন, তাদের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও শুধু কিছু মুনাফা লাভের জন্য বিদেশ থেকে একই জাতীয় কিট আনার অনুমতি দিয়েছে এই সরকার। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর শুরুতেই ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কিট উদ্ভাবন করে ফেলে। সরকারি নানা নিয়ম আর পরীক্ষা নিরীক্ষা, গণমাধ্যমে পক্ষে বিপক্ষের সংবাদ সম্মেলন আর আলোচনা সমালোচনা শেষে 70% কার্যকারিতার পরও ওই কিটগুলোকে অনুমোদনের যোগ্য বলে মনে করেনি ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ। এমনকি কোভিড-19 ভাইরাস শনাক্তে কোনো ধরনের র্যাপিড কিটের অনুমোদনও মেলেনি। অবশেষে গেল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এই ভাইরাস শনাক্তে দেশি নয় বিদেশি র্যাপিড কিট আমদানি ও ব্যবহারের অনুমতি দেয়।
কোভিড-19 মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের করতালি দিয়ে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালের সামনে দাঁড়ান প্রতিষ্ঠানটির কর্মীরা। নিজের দেশের সক্ষমতাকে প্রমাণ না করে বাইরে থেকে আসতে হবে। সরকারের প্রত্যেকটা ভুল নীতি, যেমন আজকে ভ্যাকসিন ট্রায়াল, আমি বলেছি 2 মাস আগে যেদিন চায়না চেয়েছে পরের দিনই অনুমোদন দিয়ে দাও, দেয় নাই। তাদের কাছে দয়া ভিক্ষা করছে। অ্যান্টিজেনকে তৈরি করে একমাত্র আমরা, আমাদের তো অনুমোদন দেয়। তারা বাইরের ব্যবসা করার জন্যই, এটা ব্যবসায়ী সরকার। সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের 38টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিজেদের একমাত্র জমিতে কেউ বসবাস করলে তা অধিগ্রহণে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে একনেক সভার নেতৃত্ব দেন। এছাড়াও অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী তার সাথে গণভবন থেকে একনেক বৈঠকে যুক্ত হন। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে এদিন 250 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ ও জাটকা ধরা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও 30,000 জেলেকে মা ধরা নিষেধের সময় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একনেকে মোট 5টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে, যেখানে মোট ব্যয় হবে 1266 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযুক্ত 43 কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। দুদকের গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করতে কাজ করছে দুদক, জানিয়েছে সংস্থাটির সচিব। দুর্নীতিবাজদের রুখতে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনী সহ অবস্থানে থেকে কাজ করবে বলে জানিয়েছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আলী তালুকদার। জানাচ্ছেন বিস্তারিত। কেরানি আফজাল দম্পতির শত কোটি টাকার অবৈধ সম্পদ, সাধারণ গাড়ি চালক আব্দুল মালেকের কয়েকটি বহুতল ভবন সহ অঢেল সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আর বিদেশে অর্থ পাচারের এমন অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের 21 কর্মকর্তা কর্মচারী এবং পরিবারের সদস্য সহ মোট 43 জনের বিরুদ্ধে, যাদের অভিযোগ তদন্তে দুদক। তালিকায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক থেকে শুরু করে হিসাব রক্ষক, স্টোর ম্যানেজার, অফিস সহকারীর নামও রয়েছে। গেল বছর থেকে আলোচনায় আসা স্বাস্থ্য খাতের মাফিয়াদের নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। মামলা হয়েছে 12 জনের বিরুদ্ধে। সম্প্রতি গ্রেপ্তারের পর এ সময়ে আলোচনায় আসে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটকে আরো শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান দুদকের সিনিয়র সচিব। দুদকের গোয়েন্দা ইউনিটকে আরো শক্তিশালী করার জন্য এবং অন্যান্য দপ্তরের যে গোয়েন্দা ইউনিটগুলো আছে তাদের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে আসেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক। দুর্নীতিবাজদের রুখতে জানান নিজেদের অবস্থানের কথা। শৃঙ্খলা বহির্ভূত কাজের সাথেও জড়িত, সম্পদ রক্ষার জন্য, সরকারের অভীষ্ট লক্ষ্যে একত্রে কাজ করার জন্য আমরা তথ্য বিনিময় করি, একে অপরকে শোল্ডার টু শোল্ডার, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সংঘবদ্ধ অনিয়ম কিংবা অপরাধের সাথে জড়িত যে কোনো সময় যে কোনো কারো নাম্বার আসতে পারে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 28 জন এবং নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 1,557 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,007 জনে এবং মোট সংক্রমিত 3,52,178 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,244টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 14,164টি। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে 2,30,008 শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 4,133 জন। এই নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,16,56,000 আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 9,72,000-এ। সরকারি চাকরির দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে প্রায় 1 মাস ধরে অনশন কর্মসূচি পালন করেছেন টেকনোলজিস্ট একটি দল। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি নামে একটি দল অনশন করেছেন। অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী 1 জন চিকিৎসক ও 3 জন নার্সের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার প্রয়োজন।
বর্তমানে দেশের চিকিৎসক আছেন 30,000, সেই অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা 1.5 লাখ, কিন্তু সেখানে আছে মাত্র 5,165 জন। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এই জবানবন্দি দেন তিনি। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাহাদাত হোসেন সিফাত নামে আরও একজন মারা গেছে। জেকেজি ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারি শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশন সাবরিনার দ্বৈত ভোটার হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে জানায়। দুদক একটি চিঠি দিয়ে ব্যাখ্যা চায়। গেল 26 আগস্ট ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর দুদকের চিঠির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক বজলুর রশিদের স্থাবর সম্পত্তি ক্রোক ও 2টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক ইকবাল হোসেন এই নির্দেশ দেন। বজলুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। আদালত আবেদন মঞ্জুর করে 22 অক্টোবর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পাইকারি কিংবা খুচরা দেশের বাজারে পেঁয়াজের দাম সহসাই কমার লক্ষণ নেই। 14 সেপ্টেম্বর পর্যন্ত এলসি করা ভারতের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত থাকলেও সীমান্তের ওপারেই আটকে আছে চালান। পেঁয়াজ ভর্তি ট্রাক ঠিক কবে ভারতীয় কাস্টমসের ছাড়পত্র পাবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। আর এমন বাস্তবতায় ভবিষ্যতে দেশি পেঁয়াজের উপরই পূর্ণ নির্ভরশীলতা পরিকল্পনা নিয়েছে সরকার। এদিকে শুল্ক ছাড়াই পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের পরিপত্র জারিও করা হয়েছে। প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের তথ্যচিত্রে হাসান কামরুল জানাচ্ছেন বিস্তারিত। দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ কিংবা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কোনো দিক দিয়েই পেঁয়াজের ট্রাক ঢোকেনি আজও। গেল রোববার থেকে সীমান্তের ওপারে 2 শতাধিক ট্রাক আটকে আছে পেঁয়াজ নিয়ে। রোববার যেসব পেঁয়াজের চালান বাংলাদেশে ঢোকে তার বেশিরভাগই পৌঁছে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাই ভারতে আটকে থাকা পেঁয়াজ ভালো থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের রপ্তানি বন্ধের ঘটনায় দেশের বাজারে 15 সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয় পেঁয়াজের দাম। চলতি সপ্তাহের শুরুতে কেজিতে 10 টাকা কমলেও একদিনের ব্যবধানে তা আবারও বেড়ে যায়। দেশি পেঁয়াজের পাইকারি দর এখন 70 থেকে 75 টাকা, ভারতীয় পেঁয়াজের দাম 50 থেকে 55 টাকা। ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরতা কমাতে দেশি পেঁয়াজই একমাত্র সমাধান বলে মন্তব্য বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিনের। মঙ্গলবার ফরিদপুরের স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনীতিক, ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পেঁয়াজের কাছে হার মানব না এবং এই যাত্রাটা আমরা শুরু করব ফরিদপুর থেকে। এই উন্নয়ন যাত্রাটা যেটা আমাদের ডিসি মহোদয় বলেছেন, আমি এই সরেজমিনে দেখব, একটু দেখার প্ল্যান আছে কিভাবে এই উৎপাদনটা হচ্ছে, সংরক্ষণ কিভাবে হচ্ছে। এদিকে চট্টগ্রামের আমদানিকারকরা এরই মধ্যে সমুদ্রপথে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছেন। ইন্ডিয়া যদি পেঁয়াজ না দাও অসুবিধা না, বাজারে অনেক গ্রুপে বড় বড় গ্রুপে পেঁয়াজ করছে, এরা পেঁয়াজ আসবে, তখন বাজার স্থিতিশীল হবে। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের বাজারে সর্বোচ্চ 300 টাকায় ওঠে এই নিত্যপণ্যের দাম। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। এবারে মার্কেট নির্বাচন প্রসঙ্গ। চ্যালেঞ্জ মোকাবেলায় রিপাবলিকানরা সবসময় ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে মন্তব্য করছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবার উইসকনসিনে দেয়া এক ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর ব্যতিক্রম নন, কারণ তিনি চলমান মহামারী চ্যালেঞ্জের মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাইডেনের অভিযোগ, প্রেসিডেন্টের ব্যর্থতার কারণে দেশে করোনায় মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ফেস মাস্ক ব্যবহার করে মার্কিনীদের আরও সচেতন করতে পারতেন বলেও মনে করেন তিনি। এর মাধ্যমে মাস্ক বিক্রি আরও বাড়ত বলে জানান বাইডেন। এদিকে চলতি সপ্তাহের শেষে তার মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তেসরা নভেম্বরের নির্বাচনের আগে সিনেটে সেই প্রার্থীকে চূড়ান্ত করতে রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের পাওয়া যে কোনো কার্যকর ভ্যাকসিনের সমবন্টনে একটি যুগান্তকারী চুক্তিতে সম্মত হয়েছে বিশ্বের 156টি দেশ। সেখানে সদস্য রাষ্ট্রগুলোর মোট জনসংখ্যার 3%কে দ্রুত এই টিকা দেওয়া হবে। তবে চুক্তিতে স্বাক্ষর করেনি চীন ও যুক্তরাষ্ট্র। আসমা তুলির জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও প্রায় 2,31,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 64,000-এর বেশি সংক্রমিত হয়েছে ভারতে। দেশটিতে একদিনে প্রাণহানিও ঘটেছে সহস্রাধিক। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে সংক্রমণ ও মৃত্যু। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স নামের একটি উদ্যোগের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন এবং বন্টনের যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিতে কোভ্যাক্স কর্মসূচিতে যোগ দিয়ে 156টি দেশ একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে। কোভ্যাক্সের লক্ষ্য 2021 সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে করোনার 200 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা, যেখানে টিকাদানে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর চুক্তিতে সম্মত প্রতিটি দেশের মোট জনসংখ্যার 3%কে দ্রুত এ টিকা দেয়া হবে। তবে যুগান্তকারী এই চুক্তিতে অংশ নেয়া 156 দেশের তালিকায় নেই চীন ও যুক্তরাষ্ট্রের নাম। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন কিনতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশ। আসমা তুলি, নিউজ 24। ইতালি সরকারের সংসদকে ছোট করার এক অভিনব গণভোট অনুষ্ঠিত হল রোববার। এই গণভোটের মাধ্যমে জনগণের সমর্থনের ভিত্তিতে সংসদের আয়তন 1/3 বেশি কমিয়ে আনা হবে। অর্থাৎ বর্তমান সংসদের আসন সংখ্যা কমিয়ে 634 থেকে 400-তে নিয়ে আসা হবে। এমনকি সিনেটও ছোট করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আর এই গণভোটে পার্লামেন্ট ছোট করার পক্ষে রায় দিয়েছে ইতালির সাধারণ জনগণ। মূলত ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ গঠিত 5 স্টার মুভমেন্টের পরিচালনা পর্ষদের চাপের মুখে এই গণভোটের আয়োজন করা হয়। তাদের যুক্তি, এই পদক্ষেপে সরকারের ব্যয় অনেকটাই হ্রাস পাবে। ইতালির বেশ কয়েকটি আঞ্চলিক নির্বাচনের পাশাপাশি এই গণভোটটিও অনুষ্ঠিত হয়। এবারে নিউজ 24 প্রবাসের খবর। কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারিতে প্রবাসী বাঙালিদের উদ্যোগে সোমবার বাংলাদেশ সেন্টারের সামনে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে 1 মিনিটের অবিরাম করতালি দিয়ে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি মোহাম্মদ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ পুনম। দর্শক, যুক্তরাজ্যে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই অবস্থার সেখানে সোমবার জনগণকে ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। গেল 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4000-এর বেশি মানুষ। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ধন্যবাদ। যুক্তরাজ্যের করোনা ভাইরাসের যে সর্বশেষ পরিস্থিতি, তাতে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে দ্বিতীয় ঢেউ করোনা ভাইরাসে বলা হচ্ছিল সেটি কিন্তু আঘাত এনেছে। এবং এখানকার যিনি প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি গত সোমবার বা তার আগে কিন্তু তিনি সেটিকে স্বীকার করেছেন সরকারিভাবে এবং অফিসিয়ালি কিন্তু তিনি সেটি জানিয়েছেন যে যুক্তরাজ্য দ্বিতীয় ঢেউয়ের প্রবল ছোপের আক্রান্ত কিন্তু হয়েছেন। এবং তারা বলছেন যে এখানে গত সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের যে সোশ্যাল ডিস্টেন্সে বা সামাজিক দূরত্বের যে বিষয়টি, সে আইনটিকে কিন্তু আরো বেশ খানিকটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে রুল অফ 6, যেটাকে বলা হচ্ছে 6 জনের বেশি হয়তো কেউ এখানে দেখা করতে পারবে না। এবং দ্বিতীয় যে বৃহত্তম নগরী বার্মিংহাম, সেখানে কিন্তু তারা জানিয়েছে যে সেখানে হয়তো হাউস হোল্ড টু হাউস হোল্ড এখন দেখা করতে পারবে না। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলছেন যে হয়তো তারা চাচ্ছেন না সরকার যে ন্যাশনাল যে লকডাউন, সেই লকডাউনের পথে যুক্তরাজ্য হাঁটতে চাচ্ছে না। তারা বলছে যে হয়তো যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং এর যে বিষয়টি, সে বিষয়টিতে হয়তো তারা
তারা যথেষ্ট কড়ারোপ করবেন এবং তারা এইও জানিয়েছেন যে হয়তো সেখানে অনেকটা জরিমানা গুনতে হতে পারে। এমনটিও ব্রিটিশ সরকার হয়তো চিন্তা করছে যে এখানে হয়তো করোনা এনফোর্সমেন্ট টিম বা করোনা মার্শাল বলতে একটি টিম হয়তো তারা এখানে রাখবে, যারা হয়তো এই সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয়টি মনিটরিং করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনেশন, অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনেশন, সেটি বেশ ব্যাপারে কিন্তু আমরা দেখছি, হয়তো আপনারা জেনে থাকবেন যে এখানে দেখা যাচ্ছিল যে একটি যে ভলেন্টিয়ার একজন হয়তো এখানে সাইড এফেক্ট তার মধ্যে দেখা গিয়েছে এবং তার কারণে কিন্তু তারা সেই যে করোনা ভাইরাসের যে তৃতীয় যে ট্রায়াল, সেই ট্রায়ালটি তারা বন্ধ রেখেছিল এবং বন্ধ রাখার পর অবশ্য এখানে একটি ভালো নিউজ আমরা দেখছি যে ব্রিটিশ যারা ভ্যাকসিনেশন রেগুলেটরি অথরিটি তারা কিন্তু বলছে যে এই পরীক্ষাটি আবার চালিয়ে যাওয়ার জন্য এটি একটি ভালো বিষয় যে তারা আবার এই বিষয়ে অনুমোদন দান করেছেন। এবং দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা গত শনিবার দিন তারা 111 পেজের একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে, তাতে তারা বলছে যে ব্লু প্রিন্ট বা তাদের তৃতীয় ট্রায়ালের সমস্ত বিস্তারিত তারা কিন্তু সেখানে জানিয়েছেন। তাতে দেখা যাচ্ছে তারা বলছে যদি 50% উপরে যদি ইফেক্টিভনেসটি বা তারা যদি সফল হয়ে থাকে তাহলে তারা এটিকে এমার্জেন্সি ভাবে কিন্তু তারা আবার নিয়ে আসবেন যুক্তরাজ্যে এবং তারা এর উৎপাদন প্রক্রিয়াতে এগিয়ে যাবেন। এই ছিল যুক্তরাজ্যের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। কাতার থেকে দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীদের দ্রুত কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে কাতার জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দরা। কাতারে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তারা রাষ্ট্রদূতের মাধ্যমে সরকারের কাছে এমন দাবি জানান। এই সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতালয়ের প্রধান মাহবুবুর রহমান। ইতালির রোমে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পুরাতন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোমের এও পার্কে এই নতুন কমিটির ঘোষণা করা হয়। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনার কারণে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও খুলেছে বিশ্বখ্যাত তাজমহলের দরজা। প্রতিদিন ঢুকতে পারবে মাত্র 5000 পর্যটক। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। দীর্ঘ 6 মাস পর আবারও নিজের রূপ মেলে ধরার সুযোগ পেল বিশ্বখ্যাত তাজমহল। সোমবার সকাল থেকেই খুলে দেওয়া হয় তাজমহলের দরজা। এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল এই স্থাপত্যটি। তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই তাজমহল দর্শন করতে হবে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। সোমবার থেকেই স্বাস্থ্যবিধি মেনে তাজমহলে প্রবেশ করছেন দর্শনার্থীরা। আমার জন্য দারুণ এক অনুভূতির সময়। এ যেন নতুন একটা দিনের দেখা পেলাম। আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম। তাজমহল ওপেনস আপ। করোনা ভাইরাসের বিস্তার রোধে গেল মার্চে পুরো ভারতে লকডাউনের অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয় তাজমহল। মহামারী শুরুর আগে দৈনিক অন্তত 70,000 পর্যটক তাজমহল দর্শনে যেত। এখন প্রতিদিন মাত্র 5000 দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে। পর্যটকদের জন্য থাকছে অনলাইনে টিকিটের ব্যবস্থা। এমনকি পরিদর্শনে দর্শনার্থীদের জন্য 2টি শিফট করা হয়েছে। বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে শীর্ষে রয়েছে ভারত। সংক্রমণ বাড়লেও দেশটির অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এমন পরিস্থিতিতেও এটি খুলে দেওয়া হলো। মাসুদ রানা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। সময় গড়ালেও টাইগারদের লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দ্বীপ দেশটির গণমাধ্যমের খবরে আভাস মিলেছে 14 দিনের কোয়ারেন্টিনে যেন অনড় শ্রীলঙ্কা সরকার। কঠিন শর্তের জন্য পিছিয়ে যেতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগও। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। হোম অফ ক্রিকেটে লেগ স্পিনার মুশফিকুর রহিম উইকেটের পেছনের মানুষটাকে এমন রোলে কখন কে দেখেছেন কে জানে। ব্যাটিং পরামর্শক নেই তামিম ইকবালের কাছ থেকে যেন কিছুটা কৌশল রপ্ত করছেন মিরাজ তাইজুলরা। বোলারদের ব্যাটিং সেশনে কোচের মতোই দারুণ পর্যবেক্ষণ করেন দেশসেরা ওপেনার। সময় গড়াচ্ছে, তবে নেই লঙ্কা সফরের অগ্রগতি। শ্রীলঙ্কান গণমাধ্যমের খবরে যেন শঙ্কা আরো বাড়িয়ে দেয়। বাংলাদেশের মতোই লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য 14 দিনের কোয়ারেন্টিনের শর্ত রেখেছে দেশটির সরকার, যে কারণে পেছাতে পারে এই টুর্নামেন্ট। প্রশ্ন জাগে, বাংলাদেশের জন্য শর্ত কি আর শিথিল হবে? সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় এসএলসি আর স্বাগতিকদের দিকে তাকিয়ে বিসিবি।
এমন অনিশ্চয়তা কিংবা ধোঁয়াশা নিয়ে চলছে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, যেখানে করোনাকালের বিরতি কাটিয়ে দলগত অনুশীলনে ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। অনেকের কাছেই এই সিরিজ ফেরার মঞ্চ, যেমনটা 2018 সালে বাংলাদেশের জার্সিতে শেষ খেলা তাসকিন আহমেদের। পেস বা সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে, মাশাআল্লাহ আগের থেকে ইমপ্রুভ হয়েছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন অবশ্যই সামনে আরও ভালো রিদম হবে, অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি। টাইগারদের সিরিজ সূচিতে 27 সেপ্টেম্বর লঙ্কা সফর। আরিফুল ইসলাম, নিউজ 24। লিগের ক্যালেন্ডার ঠিক রাখা, কাঠামোগত উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির নানান প্রতিশ্রুতি ক্লাবগুলোকে দিয়েছে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ দলগুলোর কাছ থেকে এসেছে বেশ কিছু দাবি। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর একটি 5 তারকা হোটেলে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলের এই আয়োজনের মধ্যমণি প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের কাউন্সিলররা। ক্লাবগুলোর কাছ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু প্রস্তাবনা। লিগের কাঠামো ঠিক রাখতে ও ক্যালেন্ডার ঠিক করতে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেলের কাছে ক্লাবগুলোর দাবি। তবে প্যানেল প্রধান বলছেন ক্লাবগুলোর নতুন করে কোনো চাওয়া নেই। অ্যাকচুয়ালি তারা আমার কাছে কিচ্ছু চাইনি, তারা বলেছে যা করছেন এটা কি কন্টিনিউশন করলেই আমরা 2-4-5 বছরের মধ্যে রেজাল্ট, যেই রকম রেজাল্ট দরকার তাই পাবো। আর প্যানেল নেতারা বলছেন নির্বাচিত হলে ক্লাবগুলোর দাবি দেওয়া পূরণে এই প্যানেল বদ্ধপরিকর। সবকিছু মিলে একটা চ্যালেঞ্জের কথা তারা বলেছে। আমরা বলেছি যে আস্থা রেখে আমাদের আপনারা ম্যান্ডেট দেন, তাহলে আমরা অবশ্যই কাজগুলো দেখব। আমি আশাবাদী তাদের প্রতিনিধি যদি আমি যেতে পারি, আমি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, কারণ এই সমস্যাগুলো তাদের না, আমরাও যেহেতু আমরা একটা ক্লাবের সাথে জড়িত, আমরাও কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ক্লাবগুলোর সুবিধা দেখব, আমরা ডিস্ট্রিক্টের সুবিধা দেখব, জেলা পর্যায়ে যাতে লিগ হয়, এইজ লেভেলের ফুটবলার যাতে তৈরি হয়। 23 সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ডেলিগেটদের সাথে মতবিনিময় করবে সম্মিলিত পরিষদ। 3 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।